আসসালামু আলাইকুম। শুরু করছি আমি তো ভালোবাসি তোকে সিজন 2, লিখনীতে আনিকা আফরিন, পর্ব 2। মেঘ ও বন্যা দুজনেই কথা বলছে এবং নাস্তা বানাচ্ছে। কিছুক্ষণ পর রায় এসে যোগ দিল তাদের সাথে। তিনজন মিলে খুব তাড়াতাড়ি সকালের নাস্তাটা তৈরি করে ফেলল। আবির, আয়াস, এলিনা, আদি, মাহির একে একে এসে ডাইনিং টেবিলে বসলো। বন্যা মেঘ এবং রায়ের উদ্দেশ্যে বলল, তোমরাও বসে পড়ো, আমি খাবার পরিবেশন করছি। মেঘ বন্যার উদ্দেশ্যে বলল, তুই খেয়েছিস? বন্যা মৃদু হেসে জবাব দিল, তোরা আগে খেয়ে নে, আমি পরে খাচ্ছি। মেঘ একটা প্লেটে নাস্তা তুলে বন্যার উদ্দেশ্যে বলল, পরে কেন খাবি, এক্ষুনি খাবি আমাদের সাথে বসে। বন্যা খুব ভালো করেই জানে মেঘের সাথে সে পাবে না, তাই একটা চেয়ার টেনে ভদ্রমেয়ের মতো বসলো। আবির নাস্তা সেরে নিজের অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেছে। অনেক দিন যাবৎ অফিসে যাওয়া হয় না। অফিসের সব রকম কর্মকার্য অফিসের কর্মীদের দ্বারা করানো হয়। কিছু কিছু কাজ আবির বিদেশে থেকে লাইভের মাধ্যমে বুঝিয়ে দিয়েছিল কর্মীদের। আবিরের কোম্পানিতে আরও নতুন কিছু কর্মী নেওয়া হয়েছে। তারা পুরাতন কর্মীদের কাছ থেকে শুনেছে এই কোম্পানির ওনার নাকি অত্যন্ত সুদর্শন একজন পুরুষ। তারা আবিরকে এক নজর দেখার জন্য ব্যাকুল হয়ে অপেক্ষা করছে বহু বছর ধরে। কবে তিনি একবারের জন্য পা রাখবেন আমাদের এই অফিসে। আবির দেশে ফিরেছে এতক্ষণে সবাই জেনে গেছে। আবির অফিসে পা রাখতেই দুপাশ থেকে তার উপরে গোলাপের পাপড়ি ছেটানো হচ্ছে। ছেলেটা তো অবাক প্রায়, সে তো কাউকে জানিয়ে আসেনি। তাছাড়া কেউ জানেও না আজকে আবির অফিসে আসবে কি আসবে না। তাহলে এত আয়োজন কিভাবে? এসব আয়োজন রাকিব করেছে, আর কেউ না জানলেও সে খুব ভালো করে আবিরের সমস্ত খোঁজখবর রাখে। গতকালকে আবির যখন ফ্লাইটে উঠেছে তখনই খবর পেয়েছে রাকিব। এত বছর পর আবিরকে তার কোম্পানিতে স্বাগতম জানার জন্য এত আয়োজন। আবিরও ভীষণ খুশি হলো এদের কার্যকলাপে। সব থেকে অবাকের বিষয়, আবিরের কোম্পানির নতুন কর্মীরা হাঁ হয়ে তাকিয়ে আছে আবিরের দিকে। 21-22 বছরের যুবতী মেয়েরা হাঁ হয়ে তাকিয়ে আছে মধ্যবয়স্ক এক পুরুষের দিকে। এটা সত্যি অবাক করার বিষয়। আবিরকে দেখে যে কেউ বলবে হয়তোবা 31 থেকে 32 বছর বয়স। আবির মেয়েদের ইগনোর করে নিজের অফিস কক্ষে প্রবেশ করলো। আবির অফিস কক্ষটা ঘুরে ঘুরে দেখছে। সে যেভাবে রেখে গিয়েছিল একদম সেভাবেই আছে, একটা কাগজের ফুলও এদিক থেকে ওদিক হয়নি। আবির যেভাবে অফিসটা রেখে গিয়েছিল ঠিক সেভাবেই গোছানো আছে এখনও। হয়তোবা মাঝে মধ্যে কেউ এসে রুমের ভিতরে জমে থাকা ধুলোবালিগুলো পরিষ্কার করে দিয়ে গেছে। ফ্যানের সুইচটা দিতে গিয়ে চোখে পড়ল দেওয়ালে লেখা ডি লেটারটার দিকে। আবির লেটারটার উপর আলতো হাতের ছোঁয়া দিয়ে বাঁকা হাসল। কিছুক্ষণের জন্য পুরনো স্মৃতির ক্যানভাস ভেসে উঠল চোখের পাতায়। তখনই রাকিব বলে উঠল, কোথায় হারিয়ে গেলি ভাই? রাকিবের কথায় ধ্যান ভাঙল আবিরের। আবির নিজের চেয়ারে বসতে বসতে বলল, পুরনো স্মৃতির পাতাগুলো উল্টালে ভীষণ সুন্দর অনুভূতি কাজ করে। পুরনো স্মৃতিগুলো অসম্ভব সুন্দর ছিল। ভাবনায় ধরা দিলে অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। রাকিবও আবিরের সামনে চেয়ার টেনে বসে বলল, সত্যি ভীষণ সুন্দর ছিল দিনগুলো, মন তো চায় আরেকবার সেই দিনগুলোতে ফিরে যেতে। ওইদিকে এলিনা, মাহির, নাদিম ড্রয়িং রুমের সোফায় বসে আকলিমা খান, হালিমা খান ও মালিহা খানের সাথে গল্পের আসর বসিয়েছে। হালিমা খান নাতি নাতনিদের তাকিয়ে আদুরে কণ্ঠে বলল, তোরা বাড়ি ফিরেছিস, এখন না বাড়িটা পরিপূর্ণ লাগছে জানিস। বৃষ্টি স্কুল থেকে মাত্র ফিরেছে, ড্রয়িং রুমে পা রাখতে ভাই বোনদের দেখে সে তো অবাক। ছুটে আসলো তাদের দিকে, কৌতূহলী হয়ে প্রশ্ন করলো, আমি ঠিক দেখছি তো? তোমরা কখন এলে আপু, ভাইয়া তোমরা কখন এলে? এদিনে একটু অভিমান নিয়ে বলল, আমরা সেই কোন সকালে এসেছি, তুই তো আমাদের সাথে দেখা না করে স্কুলে চলে গিয়েছিস। বৃষ্টি ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, তোমরা এসেছো আমি জানলে তো আমি আজকে স্কুলে যেতাম না, সত্যি বলছি তোমরা এসেছো আমি জানি না। সরি আপু। এলিনা অভিমান নিয়ে আবারও বলল, আমি সেই সকালবেলা এসেছি, এখন দুপুর 2টা বাজতে চললো, আমার সাথে একবার তুইও দেখা করলি না, নূরাও দেখা করলো না, আমার যে কি অভিমান হচ্ছে।
বৃষ্টি আবারও ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, সরি আপু। বৃষ্টি পাশে আয়াস এবং মাহিরকে বসে থাকতে দেখে বলল, তোমরা কেমন আছো ভাইয়া? আমার জন্য কি গিফট নিয়ে এসেছো? মাহির মৃদু হেসে বলল, নিজের রুমে যা দেখতে পাবি। তার জন্য গিফট এনেছে কথা শুনে বৃষ্টি ছুটে গেল তার রুমের দিকে। নূরা কলেজ ছুটির পর বন্ধুবান্ধবের সাথে বসে কলেজের মাঠের এক প্রান্তে কি যেন আলোচনা করছে। নূরা কিছুদিন আগেই কলেজে ভর্তি হয়েছে। কয়েকদিন পর তাদের কলেজে নবীনবরণ উৎসব। নূরা এবং তার বেস্ট ফ্রেন্ড পরি দুজনেই একটা গানের ডান্স করবে। তাই দুজনে গানের স্টেপগুলো একে অপরের কাছ থেকে বুঝে নিচ্ছে। বাড়িতে গিয়ে প্র্যাকটিস করবে। নূরার বাকি বন্ধু বান্ধবীরাও তাদেরকে বোঝাতে সাহায্য করছে। অনেকটা সময় তারা গল্প করে কাটিয়ে দিয়েছে। এখন বাড়ি যেতে হবে। আকাশ অন্ধকার করে এসেছে চারিদিকে। যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। মেঘেরা যেভাবে গর্জন করছে তা শুনে মনে হচ্ছে বৃষ্টি এক্ষুনি চলে আসবে। চারিদিকে শনশন বাতাস বইছে। এত সুন্দর বাতাস নূরার মনটাকে হালকা করে দিচ্ছে। সে খোলা চুলে দু হাত মেলে দাঁড়ালো। বাতাসের ঝাপটায় তার রেশমের মতো খোলা লম্বা ছিল্কি চুলগুলো শুকনো পাতার মতো উঠছে। কলেজ অনেকক্ষণ আগেই ছুটি হয়েছে। আকাশের অবস্থা খারাপ দেখে নূরার বাকি বন্ধু বান্ধবীরা বিদায় নিয়ে চলে গেছে। এখনও বাড়ির গাড়ি আসেনি বলে নূরা খোলা চুলে কলেজের রাস্তার সামনে দাঁড়িয়ে আছে। পরি নূরাকে একা রাস্তায় ফেলে যায়নি। সেও নূরার পাশে দাঁড়িয়ে আছে। নূরা বারবার ড্রাইভার আঙ্কেলের নাম্বারে কল করছে। এখন কেন জানি ড্রাইভার আঙ্কেলের নাম্বারটা বন্ধ দেখাচ্ছে। নূরার খুব ভালো লাগছে। বাড়িতে গেলে তো মা বৃষ্টিতে ভিজতে দেয় না। আজকে ড্রাইভার আঙ্কেল দেরিতে আসার বাহানায় একটু বৃষ্টিতে ভিজবে, এই ভেবে মেয়েটা খুশিতে আত্মহারা। তখনই একটা বাইক নূরাদের সামনে এসে দাঁড়ালো। ছেলেটা পরির উদ্দেশ্যে বলল, পরি তাড়াতাড়ি উঠে আয়, যে কোনো সময় বৃষ্টি নামবে। পরি ভাইকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া নূরাকে একা রেখে কীভাবে যাই? ওর তো এখনও গাড়ি আসেনি। ছেলেটা হেলমেটের ভিতর থেকে বলে উঠল, ওকেও উঠতে বল, নামিয়ে দিয়ে আসবো। পরি ভাইয়ের বাইকে উঠে বসে নূরাকেও উঠতে বলছে। নূরা মৃদু হেসে বলল, আরে আমাকে নিয়ে ভয় পাস না, আমি ঠিক চলে যাব। পরি নূরাকে একটু ধমক দিয়ে বলল, তুই কি পাগল হয়ে গেছিস? তোকে আমি এই বৃষ্টির দিনে একলা ফেলে যাব? এমনিতেই দিনকাল ভালো না, আকাশের পরিস্থিতিও ভালো না। আমি একলা একটা মেয়েকে রাস্তায় ফেলে যেতে পারবো না। তুই পাগল হয়ে যেতে পারিস, কিন্তু আমি হইনি। চুপচাপ বাইকে উঠে বস। ইতিমধ্যে বৃষ্টি নেমে গেছে, সঙ্গে প্রচণ্ড বাতাস। নূরার কলেজের ড্রেস ভিজে একাকার অবস্থা। পরিরও একই অবস্থা। পরির ভাই রেইনকোট পরেছে, তাই ভেজেনি। নূরা যখনই বাইকে ওঠার জন্য এক পা বাড়ালো তখনই আরেকটা বাইক এসে নূরার পায়ের সামনে থামলো। হেলমেটের ভিতর থেকে গম্ভীর কণ্ঠে ভেসে আসলো, মিস নূরা, আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠানো হয়েছে। তাড়াতাড়ি বাইকে উঠে বসুন। বাড়ির গাড়িতে কিছু সমস্যা হয়েছে, সে কারণে আসতে পারবে না। ছেলেটার পরনে শর্ট হাতার কালো টি শার্ট এবং গ্যাবার্ডিন প্যান্ট। মাথায় হেলমেট থাকার কারণে চিনতে পারছে না নূরা। নূরা বোকা চোখে তাকিয়ে আছে ছেলেটির দিকে। ছেলেটা বিরক্ত হয়ে হেলমেট খুলে নূরার উদ্দেশ্যে বলল, কিরে, তোকে বলছি না বাইকে উঠে বস, নিজেও ভিজছিস, আমাকে কেন ভিজাচ্ছিস? ছেলেটা হেলমেটটা খুলতেই নূরা রসগোল্লার মতো গোল গোল চোখ করে তাকিয়ে আছে ছেলেটির দিকে। নূরার সর্বপ্রথম নজর কাটল ছেলেটির মাথায় উলফ কাটিং চুলগুলো। পিছনে কাঁধ সমান লম্বা চুলগুলো অর্ধেক ঝুঁটি করা এবং অর্ধেক ছেড়ে দেওয়া। সামনের চুলগুলো চোখ পর্যন্ত ঢেকে নিয়েছে, শুধু গোলাপি রঙের পাতলা ঠোঁটগুলো দেখা যাচ্ছে। বৃষ্টির পানিতে চুলগুলো ভিজে যাওয়ায় আয়াস হাতের সাহায্যে চুলগুলো ঝেড়ে নিচ্ছে। নূরা নিজে নিজে বিড়বিড় করলো, পুরুষ মানুষ এত সুন্দর হতে পারে? কি ঘোর লাগানো চোখ, বাঁশির মতো নাক, পাতলা গোলাপি ঠোঁট, আর এত সুন্দর সিল্কি চুল, আমাকে তো দিশাহারা বানিয়ে ফেলছে। তখনই ছেলেটা ধমক দিয়ে বলল, কিরে নূরা, তুই কি আমার সাথে এখন যাবি নাকি ছেড়ে চলে যাব? নূরা তড়িৎ গতিতে ছেলেটার বাইকে উঠে বসলো। অতঃপর মৃদু স্বরে বলল, আপনারা কখন আসলেন ভাইয়া? তা জেনে তুই কি করবি? আয়াসের এমন উত্তরে নূরার ভীষণ রাগ হচ্ছে আয়াসের উপর। তাই আর আয়াসের কথার উত্তরও দিল না, নিজেও কোনো প্রশ্ন করল না।
চুপচাপ বসে রইল। তার তো ইচ্ছে করছে চলন্ত বাইকের উপর থেকে লাফ দিয়ে চলে যাওয়ার।